প্রতিবাদ এর কাছে হয়তো আতঙ্ক। আর বাকি সকলের প্রাণপ্রিয় ইলিয়াস ভাই, আপনাকে আহ, অশেষ অশেষ অসংখ্য মোবারকবাদ এবং সেই সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে জাতির সামনে উপস্থিত হয়ে কিছু আহ, অবস্থা পরিস্থিতি বর্ণনা করার সুযোগ দান করার জন্য। আহ, আমি একটু আহ, আমার পরিচয়টা সংক্ষেপে দেওয়ার চেষ্টা করি। আমি আসলে একদমই অজপাড়া গায়ের একজন আহ, সাধারণ মানুষ ছিলাম। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবাই প্রায় শিক্ষক, অত উচ্চ শিক্ষিত বা উচ্চ অফিসার বা রাজনীতির সাথে জড়িত এমন কেউই নেই। আমাদের পুরো এলাকাটায় এত পরিমাণ শিক্ষক যে আমাদের তরুণরা এটার নাম দিয়েছে মাস্টার পাড়া। আর আমার আহ, অধিকাংশ সময় আমার মনোযোগও ছিল এই শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। কারণ আমার বিশ্বাস ছিল যে আহ, দেশ, রাষ্ট্র বা জনগণের আহ, সুষ্ঠু পরিচালনার জন্য, দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে দুর্নীতি মুক্ত মানুষ, একজন সৎ চরিত্রের মানুষ যার লোভ নেই, যার জনগণের নিঃস্বার্থ খেদমত করার আকাঙ্ক্ষা থাকে। এরকম লোকরাই যদি প্রশাসনে বা পরিচালনায় ব্যবস্থাপনায় থাকে তাহলেই সাধারণ মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। এজন্য আমি চেষ্টা করেছি আমার যতটুকু সম্ভব আমার আহ, অবস্থান থেকে যে কিভাবে একটা ছাত্র বা একটা ছাত্রীকে আদর্শবান এবং নির্লোভ এরকম গড়ে তোলা যায়। এজন্য আমি ভোরবেলায় বাড়ি থেকে বের হয়ে যেতাম, আমার বাচ্চারা ঘুমিয়ে থাকতো, আবার বাড়িতে যখন ফিরতাম বাচ্চারা ঘুমিয়ে থাকতো। আমার পরিবারের আমার নিজের সন্তানদের পিছনে আমার মেহনত করার সুযোগ কম হয়েছিল। আমি এখনো অবশ্য মনে করি যে দেশের সুষ্ঠু পরিচালনার জন্য, দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য, সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য ঠিক মানুষের আদর্শ মানুষই প্রয়োজন। আমার প্রতিষ্ঠানে আমি আহ, শুরুতেই আমরা এই আদর্শ রাষ্ট্র গড়ার শপথ নিয়ে আমাদের সকালটা শুরু হইতো এবং সারাদিন এর উপরই আমরা আমার প্রতিষ্ঠানের সহ অন্যান্য তরুণ এক ঝাঁক যে শিক্ষক মন্ডলী ছিলেন সবার প্রচেষ্টা, সম্মিলিত প্রচেষ্টা ছিল। তো এর মধ্যে আহ, আহ, হঠাৎ কিভাবে কি হয়ে গেল আমি জানি না। আমার জানা মতে আমি শুধুমাত্র আহ, ভারতের বিরুদ্ধে মাঝে মধ্যে কিছু আলোচনা হয়তো কোথাও করতাম, এর বাইরে আমার কোনো কিছু করার সুযোগ ছিল না। তো আহ, কোথা থেকে যে এই বিষয়টা হঠাৎ করে জোরে চলে আসলো এটা আমি জানি না। এর আমি আমার প্রতিষ্ঠানেই ছিলাম সম্ভবত পঞ্চম পিরিয়ডে, পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষার ক্লাসে আমি ছিলাম। সেখান থেকে আমার প্রতিষ্ঠানেরই একজন অফিস কর্মকর্তা, উনি আমাকে ডাকলেন যে একজন স্যার আসছে, অফিসে কথা বলেন আপনার সাথে। আমি বের হয়ে সেদিকে যাইতেছিলাম, এমন সময় দেখলাম একজন লোক, উনি অফিস থেকে বের হয়ে আমার হাত ধরে বলতেছে ওদিকে আসেন। আমি গেলাম মাঠের এক সাইডে, সেখান থেকে আমাকে বলতেছে যে আর একটু ওইদিকে আসেন, গেটের দিকে নিয়ে গেল। তো আমি কিছু বুঝে ওঠার আগেই গেটের সামনে হঠাৎ করে একটা গাড়ি চলে আসলো, বড় কালো গ্লাসের সাদা গাড়ি। ও গাড়ি এখানে বসে। তো আমি ওই সময় কিছু বুঝে উঠতে পারিনি, এখন কি আমি চিল্লাপাল্লা করবো নাকি আমি মাদ্রাসার ভিতরে নিয়ে আসার চেষ্টা করবো নাকি। এই কিছু বুঝে ওঠার আগেই আমাকে সেখানে আহ, আহ, দুই পাশে দুইজন বসলো, সামনে লোক আছে। দেখলাম যে চারদিক থেকে 7-8 জন লোক একটা গাড়িটা ভরে গেল আর আহ, গাড়ি ছেড়ে দিল। তো এরপরে তারা আমাকে নিয়ে আমার বাড়িতেও গেল। আমার সাথে থাকা মোবাইল সেটা নিয়ে গেল। আমার বাসা থেকে আমার ওয়াইফের মোবাইলটা নিয়ে গেল। তারপরে বাসায় গিয়া আহ, পরবর্তীতে জানতে পারলাম যে বাসায় যারা ছিলেন তাদেরকে অনেক ভয়ভীতিও দেখাইছে। বাসায় আলমারি গুলো খুলছে এবং সেখানে তারা
বাড়ির আশেপাশে আরো অনেক লোকজন নাকি ছিল। তো আমি তো গাড়ির ভিতরে ছিলাম, আমার চোখ বাঁধা ছিল, হাতে হ্যান্ডকাপ করা ছিল। আমি আর এখানে কি হচ্ছে আমি জানি না। আমাকে জিজ্ঞাসা করছিল আপনার ফোন আছে কিনা, আমি বললাম, "স্যার, আমার আর ফোন নেই।" আহ ল্যাপটপ আছে কিনা জিজ্ঞাসা করলে আমি বললাম ল্যাপটপ একটা আছে মাদ্রাসায়। তো সেখানে উম, আবার ওরা আমাকে সহই মাদ্রাসায় গিয়া, আমি গাড়ির ভিতরেই ছিলাম, ওরা মাদ্রাসা থেকে আমার ল্যাপটপটাও নিয়ে আসে। এটা ছিল ফেব্রুয়ারির 23 সালের ফেব্রুয়ারির 6 তারিখ। আনুমানিক সময় ছিল সোয়া একটা। এরপরে সেখান থেকে নিয়ে গেলে এসপি হুজুর, রুমের আপনি সামনে। আপনি আপনি কি কথা বলছেন কি হেডফোনে না কিসে? একটা ব্লুটুথ। ব্লুটুথ? ব্লুটুথ হলে এটা মানে আমার অনেকেই বলছে যে আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। আপনি 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 ব্লুটুথটা বন্ধ করে সরাসরি একটু ফোনে আসেন, আমরা ততক্ষণে একটু আমাদের আইনজীবী ভাইয়ের কাছ থেকে একটু জেনে আসি যে এখন পর্যন্ত জেলখানার অবস্থা কি, কত মানুষ জেলখানায় বন্দী আছে এবং তাদের বন্দিতে মানে তাদের আসলে মুক্তিতে সমস্যাটা কোথায়, কারা বাধা দিচ্ছেন। আহ এম এন মোস্তফা ভাই, আমরা জি আপনার কাছ থেকে শুনে আসি। জি সম্মানিত ইলিয়াস ভাই, আহ, সংগ্রামী দেশবাসী, বিপ্লবী গণ জনগণতান্ত্রিক বাংলাদেশের নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আহ, যে বিষয়টা এখনো পর্যন্ত যে মুক্তির সমস্যাটা কোথায়, সমস্যাটা হলো আমরা যে মুক্ত হয়েছি, আমরা যে জালিম মুক্ত হয়েছি। দেশ যদি জালিম মুক্ত হয় তাহলে সমস্যা থাকার কথা না। দেশ আসলে জালিম মুক্ত না, এখনো 80-90% যে জালিমের অনুচরেরা, সক্রিয় অনুচরেরা যে ক্ষমতা বসে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে, গুরুত্বপূর্ণ জায়গা তারা পাহারাদারি করছে। এটা তো এই যে বেনজি সাহেবের বক্তব্যেও উঠে আসছে এবং আমরাও জানি। তো এই কারণে দুটা বিষয় আমি আজকে এই পর্যায়ে বলবো। সেটা হলো যে আলেম ওলামা যারা নাম আছে, যাদের নামধাম আছে, যারা তাদের বিষয়ে কিছুটা হিসাব কিতাব আছে। আমরা বলতে পারি কতজন জেলে আছেন, কতজন জেলে আদালতে জামিন পাওয়ার পরেও জেলখানায় আটক আছেন। দুর্ভাগ্যজনক এখানে একটা কথা, উচ্চ আদালতে জামিন পাওয়া সত্ত্বেও, নিম্ন আদালতে জামিন পাওয়া সত্ত্বেও যাদেরকে আপিল করে করে আটকানো হয়েছে, তাদেরকে ওই আপিল নিষ্পত্তি হওয়া সত্ত্বেও, পুনরায় জামিন হওয়া সত্ত্বেও আবার কি করা হয়েছে, আপনার গোয়েন্দা সংস্থার রিপোর্টের অপেক্ষায়, ক্লিয়ারেন্সের অপেক্ষায় তথাকথিত এই দিনের পর দিন জেলখানায় থাকতে হয়েছে। তো যেটা আমাদের ইয়া ভাইয়ের ব্যাপারে যেটা মহিবুল্লাহ সাহেবের, মৌলানা মহিবুল্লাহ সাহেবের ব্যাপারেও যেটা হয়েছে, একদিন আমি চট্টগ্রাম জেলখানায় আরো আইনজীবী সহ রাতের 12টা বাজে গিয়ে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করে, কঠোরভাবে জিজ্ঞাসাবাদ করে তারপর রাতের 1টায় ওনাদেরকে ছাড়িয়ে আনতে পেরেছি। তাও আমি একজন সেনাবাহিনীর সাবেক কর্নেল কর্নেল দিদার সাহেবের সহযোগিতা নিয়ে, এবং উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছেন। তারপর এটা হয়েছে, এটা হাসিনা পতনের একদম পরপর কয়েকদিনের মধ্যে ঘটনা। এরপর এখানে যেটা আলোচ্য বিষয় হতে পারে যে জামিনে মুক্ত হওয়ার পরেও জামিনে বের হতে গোয়েন্দা সংস্থার মর্জির উপর ভরসা করতে হয়, এটা চরম মানবাধিকার লঙ্ঘন। এটার মতো চরম মানবাধিকার লঙ্ঘনের বিষয় আর হতে পারে না। আর জালিমরা যেগুলো ঘটনা ঘটিয়েছে, আমি যেটা একটু করে বলছিলাম যে বড় বড় আলেম যারা আছেন, যারা কওমি আলেমরা আছেন, এমনিতে আমাদের আলিয়া লাইনের আলেমরা আছেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মিথ্যা মামলায়, সাজানো নাটকে, তাদের যে হিসাব একটা আছে। কিন্তু সাধারণ লোককে, তরুণ যুব সমাজকে নামাজি কালামি দেখলে অথবা দুর্বল ফ্যামিলির লোকজনকে ধরে ধরে গুম করে করে, তাদের দাড়ি লম্বা করে, তাদেরকে জঙ্গি তকমা দিয়ে, কিছুই জানে না তারা, এরকম করে করে যাদেরকে আটক করা হয়েছে, এদের সংখ্যা সহ আমি একটা খোঁজখবর নিয়েছি যে প্রায় তারা কোনো দলেরই সাপোর্টার না। তাদেরকে দিয়ে সাপোর্টাস তৈরি করার জন্য এই ফ্যাসিবাদী সরকার সাপোর্টাস তৈরি করার জন্য, ঘটনা তৈরি করার জন্য, যাদেরকে কেউ খুঁজবে না, এইরকম যাদের কম, ফ্যামিলির সামর্থ্য কম, দুর্বল,
এই সমস্ত লোকদের সংখ্যা মিলাই টিলাই প্রায় 5,000 লোককে এখনো পর্যন্ত আটক রাখা হয়েছে বিভিন্ন পর্যায়ে। এবং এই মামলাগুলো একসাথে যদি প্রত্যাহার করা না হয়, একসাথে মামলা প্রত্যাহার করা না হয়, তাহলে এই ফ্যামিলিগুলো এই আইনি মোকাবেলা করার পন্থা জানা এবং মোকাবেলা করে বেরিয়ে আসা এটা খুবই অসম্ভব ব্যাপার। জি ইলিয়াস ভাই। জি ইসাক ভাই, আমরা আপনার কাছ থেকে একটু শুনে আসি, জেলখানায় এই মানে যে অবস্থা থেকে আপনারা বের হয়েছেন, আলেমরা যে অবস্থার মধ্যে ছিল, মানে আপনার কাছে কি মনে হয়েছে সবচাইতে বেশি প্রতিবন্ধকতা কারা তৈরি করেছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি। এর সাথে সাথে আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই, যিনি মাজলুমদের পক্ষে অনবরত কাজ করে যাচ্ছেন, আপনারও কৃতজ্ঞতা আদায় করছি। তো আমি 2018 সালের জুলাই মাসের 8 তারিখ আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছিল আমার নিজের মাদ্রাসা মার্কাজুল কোরআন ওয়াল হিকমা সিংহের মানিকগঞ্জ, এখান থেকে। এরপরে আমি একটানা প্রায় 33 মাস মানিকগঞ্জ কারাগার, কাশিমপুর হাই সিকিউরিটি এবং নারায়ণগঞ্জ কারাগার, এই 3টি কারাগারে মিলিয়ে প্রায় 33 মাস আমার জেল খাটতে হয়েছিল। তো এই বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে। তো ইলিয়াস ভাই যেটি জিজ্ঞাসা করেছেন, তো আমার এই 33 মাসের সময়টিতে আমি দেখেছি যে সেই আওয়ামী লীগের সেই সময়টিতে বিগত 15 বছর যেই ফ্যাসিবাদী শক্তি ক্ষমতায় ছিল, এই সরকার এবং রাষ্ট্রের বিভিন্ন মাফিয়া, যেমন মিডিয়ার মাধ্যমে কিছু ন্যারেটিভ তৈরি করা হতো, এর সাথে সম্পৃক্ত হতো কিছু দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা, এবং তাদের সাথে জেলার সুপার এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং আদালতের বিভিন্ন পর্যায়ের লোকজন, অর্থাৎ এই রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রেই এমন একটা সিস্টেম চালু করা হয়েছিল পারস্পরিক যোগ সাজসে, যে এখানে একজন ব্যক্তি যদি মাজলুম হয় এবং তার যদি আত্মীয় স্বজন খুব বড় লেভেলের কেউ প্রভাবশালী না থাকে এবং তার যদি পর্যাপ্ত পরিমাণে অঢেল টাকা পয়সা না থাকে, তাহলে তার জীবনটা একেবারে মানে অমানবিক হয়ে যায়। বিশেষ করে যাকেই একটা জঙ্গি সন্ত্রাস বিরোধী আইনের যে মামলা, এই একটা মামলা কাউকে দেয়া হলে এমনকি কোনো আদালতে এই মামলা লড়ার জন্য একজন আইনজীবী পর্যন্ত রাজি হয় না, এমন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার করেছি। তো এর পরবর্তীতে এই মামলাগুলো অনেক কষ্ট করার পর, আমার মামলাটাই যদি আমি বলি, আমি গ্রেপ্তার হওয়ার পরে প্রায় 12 মাস পরে 1 বছর ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্টে অসংখ্যবার জামিন চাওয়া হয়েছে, নামঞ্জুর হয়েছে, হয়নি। 1 বছর পরে হাইকোর্টে কয়েকবার আবেদন করার পরে আমার জামিন মঞ্জুর হয়। তো এই হাইকোর্টে জামিন মঞ্জুর হওয়ার পরে যখন আমার এই জামিনের কাগজ আমার মানিকগঞ্জ কারাগারে আসে, তো এর ওই সময় আমাকে বলা হলো যে ছাড়া হবে, জেল গেটে নিয়ে যাওয়া হলো। কিন্তু যখনই আমার দেখলো যে এটা সন্ত্রাস বিরোধী হলো, তখনই আবার আমাকে ফিরিয়ে দেওয়া হলো এবং বলা হলো যে এই কাগজটা আবার যাচাই করতে হবে, অথচ সবকিছু ঠিক ছিল। তো এইভাবে 3 দিন পর্যন্ত সেখানে তারা সম্ভবত উপরে ফোন দিয়েছে সেই গোয়েন্দা সংস্থাদেরকে, তারা নাকি ছাড়তে মানা করেছে। কিন্তু একটা আদালতের কাগজ আসার পরেও, নাম ঠিকানা সব ঠিক থাকার পরেও সর্বোচ্চ 24 ঘন্টা তারা এটা যাচাই করার জন্য রাখতে পারে। কিন্তু সেখানে দেখা গেল যে 3 দিন পর্যন্ত আমাকে আটকে রাখা হয়েছে, আমাকে ছাড়া হয়নি। 3 দিন পরে আমাকে জানানো হলো যে এটা হাইকোর্ট থেকে এই মামলাটায় স্টে আদেশ এসেছে। যেমন কিছুদিন আগে যে মাওলানা মহিবুল্লাহ সাহেব, ওনার জন্য আমরা যেই আন্দোলন করেছিলাম কাশিমপুরে, যে একই অবস্থা, যে একটা মামলা একজন নিরপরাধ মানুষ 1 বছর জেল খাটার পরেও, 2 বছর জেল খাটার পরেও জামিন হলেই তখন জেল গেট থেকে কিছু মামলা তো হাইকোর্টে বা উচ্চ আদালতের যেখানে গোয়েন্দা সংস্থার লোকজন থাকেন বা সরকারি কর্মকর্তা, তারা জানান যে এই মামলাটা জামিন হয়েছে, স্টে আবেদন করেন তারা। আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা প্রথমে এটা স্টে আবেদন করেন না, যেমন মহিবুল্লাহ সাহেবটাও হয়েছে, ওনার মামলা জামিন হয়েছে সম্ভবত 16 তারিখ জানুয়ারি মাসে, কিন্তু উনি 31 তারিখ শুক্রবার যখন ওনার জেল গেটে ওনার জামিন নামা গেল, এরপরে জেল গেট থেকে হাইকোর্টে তাদেরকে মানে গোয়েন্দা সংস্থাকে বলা হলো, তারপরে তারা
আরো 2-3 দিন পরে তারা জামিন স্টে করার জন্য সেখানে প্রস্তুতি নেওয়া শুরু করলো। এটা একটা সংবিধানের দেশ, একটা আইন কানুনের দেশে এই ধরনের বেআইনি এবং সংবিধান বিরোধী কার্যক্রম কিভাবে হতে পারে? এটা আমাদের জন্য একটা আশ্চর্যজনক বিষয়। সবচাইতে আশ্চর্যজনক হচ্ছে যে বিগত 15 বছরের ফ্যাসিবাদী সময়ে এই যে আলেম ওলামাদের সাথে বা ইসলামী জনগণের সাথে যাদের দাড়ি টুপি আছে বা যাদের কয়েকটা বই পুস্তক পাওয়া গেছে বা কোনো মাদ্রাসা মসজিদ থেকে যাদেরকে ধরে আনা হয়েছে, তাদের জন্য এই বিগত 15 বছর যে ধরনের বৈষম্য করা হয়েছিল জামিনের ক্ষেত্রে, জামিনের পরে মুক্তির ক্ষেত্রে, আবার ক্লিয়ারেন্স নামক একটা নতুন একটা ঝামেলা, যে আদালত, আমরা জানি বাংলাদেশের সবগুলো কারাগার এটা কোর্টের আদেশ মেনে চলতে বাধ্য। একজন ব্যক্তিকে জেলখানায় রাখতে হলে তার ব্যাপারে কোর্টের পক্ষ থেকে সাজা অথবা ওয়ারেন্টের একটা কাগজ লাগবে। আবার একই ব্যক্তিকে যখন জেলখানা থেকে ছাড়তে হবে তার জন্য আদালতের জামিনের কাগজ লাগবে। তো এই জামিনের কাগজের আলোকেই কিন্তু কারাগারগুলো কোনো বন্দীকে মুক্তি দেয়া বা আটকে রাখার ক্ষমতা পায়। কিন্তু যখন কোর্ট তাকে বললো যে আপনি এই আসামিটাকে ছেড়ে দেন, বেলবন্ড যখন পৌঁছলো, তারপরেও যদি আবার জেলাররা তখন আটকে রাখে, সুপাররা বলে যে ডিআইজির পারমিশন লাগবে বা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে, তাহলে তো আমরা কি বলবো যে আমরা এখন থেকে জামিনের জন্য আর আদালতে যাব না? তাহলে কোন গোয়েন্দা সংস্থার কাছে যেতে হবে তার ঠিকানা দিন। কারণ আদালত থেকে জামিন হওয়ার পরেও যদি ক্লিয়ারেন্সের জন্য আটকে রাখা হয়, তাহলে এটা কোন সংবিধান, কোন আইনের আলোকে আপনারা এই জুলুমগুলো করছেন? এবং এখনো এমন হচ্ছে, এখনো বর্তমানে অনেক মামলা জামিন হওয়ার পরে দেখা যায় যে উচ্চ আদালতে সেটাকে স্টে করে দেওয়া হচ্ছে। আবার জামিনের জন্য একজন নিরপরাধ ব্যক্তির ওকালতনামা, আমাকে কোর্টে যারা কাজ করেছে অনেকে জানিয়েছেন যে একজন সন্ত্রাস বিরোধী মামলায় যদি কোনো ইসলামিক ব্যক্তির ওকালতনামা আমরা জেল গেটে নিয়ে যাই, তখন সেই ওকালতনামাটা স্বাক্ষর করে আমাদেরকে দেওয়া হয় না, আমাদেরকে বলে আপনার ডিসি অফিসে যান, আমাদেরকে বলা হয় আপনার অমুক জায়গায় যান, সেটার জন্য একদিন পর্যন্ত বসিয়ে রাখা হয়। তো এই যে এখনো হচ্ছে, তো এই ক্ষেত্রে আমাদের খুবই দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যে বৈষম্যহীন প্রায় 2000-এর উপরে এখানে ছাত্র জনতা জীবন দিয়েছে, 30,000-এর উপরে, যেখানে এত রক্ত এত পরিশ্রমের পরে যে বাংলাদেশ এসেছে, এখান থেকে তো অবশ্যই আমরা প্রথম দিনই আশা করেছিলাম সরকার, এই নতুন সরকার প্রথম দিনই জেলখানায় বিগত 15 বছর যাবৎ যারা রাজনৈতিক হয়রানির জন্য, যারা সন্ত্রাস বিরোধী মামলার নামে অথবা যে কোনো রাজনৈতিক মামলায় যারা বন্দী ছিল, তাদেরকে প্রথম একটা অর্ডারের মাধ্যমে তাদেরকে জেলখানা থেকে ছেড়ে দেওয়া হবে, এটা আমরা সবাই আশা করেছিলাম। কিন্তু সেই আশা আমরা এখনো দেখছি না। তো এটা যে কালক্ষেপণ করা হচ্ছে, এবং আইন উপদেষ্টা যিনি বলেছিলেন যে যারা মিথ্যা মামলায় আছে তাদেরকে আমরা ছাড়ার জন্য ব্যবস্থা করছি, কিন্তু তার কথারও আমরা কোনো বাস্তবায়ন দেখছি না। বরং আমরা দেখতেছি এখন আবার নতুন করে একটা সিন্ডিকেট তৈরি হয়েছে হাইকোর্টের মধ্যে, তারপরে উচ্চ আদালতে, যেখানে এই বিগত 15 বছরে যেটা পরীক্ষিত যে আওয়ামী জুলুমের যে মামলাগুলো, এই মামলার বন্দীদের ক্ষেত্রেও তাদের জামিনটা অনেক কষ্টে জামিন নেওয়ার পরেও সেই জামিনগুলোকে স্টে করে দেওয়া হয়। আবার একটা জামিন স্টে করে দিলে সেই জামিন, আপনারা অনেকে জানেন যে একজন সাধারণ নাগরিক যখন একটা জেলে বন্দী হয়, তার পরিবার তার জামিন করার জন্য কারো গরু বিক্রি করতে হয়, ছাগল বিক্রি করতে হয়, অনেকে জমি জমা বিক্রি করে 6 মাস, 1 বছর, 2 বছর, 15 বছর পর্যন্ত অনেকে এমন বন্দী আছে যে যাদের বাড়ির সব সহায় সম্বল বিক্রি করে তার জামিন করা হয়েছে। এরপরে সেই জামিনটা হওয়ার পরে সবাই আশায় থাকে যে এখন আমরা আদালতের মাধ্যমে জামিন পেয়েছি, আমরা বের হতে পারবো। এই সময় যদি তাকে বলা হয় যে এই জামিনটা স্টে হলো, স্টে করার পরে ওই স্টে ভাঙানো কিভাবে যাবে এই সম্পর্কে অনেকে জানেন না। এরপরে যে কাজটা হয়, অনেকের ক্ষেত্রে আবার জেল গেটে মামলা দেওয়া হয়। যেমন আমাকে মামলা দেওয়া হয়েছিল, আমার 1 বছর জেলে আমি থাকার পরে আমার যখন জামিন হলো, সেই জামিন হওয়ার পরে আমাকে 3 দিন পর্যন্ত আটকে রেখে অবৈধভাবে তারা আমাকে স্টের একটা কাগজ দেখালো। এরপরে ওই স্টে ভাঙার জন্য আমরা 4 মাস উচ্চ আদালতে মামলা লড়াই হলো। 4 মাস পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং জিনাত আরা, 3 জনের বেঞ্চ, তারা আমাকে রায় দিলেন যে এই ব্যক্তির ব্যাপারে সরকার পক্ষের আনিত তথ্য উপাত্ত এখানে কোনো তার অপরাধের প্রমাণ না পাওয়ায় তার স্টে আবেদন ক্যান্সেল করা হলো, তাকে জামিন বহাল রাখা হলো। এই কাগজ যখন কাশিমপুর কারাগারে আসে, তখন আমাকে সাথে সাথে, আমি যখন জেল গেটে আমাকে জামিনে মুক্তি দেওয়া আমি গেলাম, তখন আমাকে শোনা হলো যে আপনাকে আরেকটা মামলায় আপনাকে গ্রেপ্তারের একটা কাগজ এসেছে, শোন অ্যারেস্ট এসেছে। সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে নারায়ণগঞ্জের কোন জিন্দা পার্ক এলাকার একটা মামলা, অজ্ঞাতনামা মামলা। 2018 সালের কবে হয়েছে আমি জীবনে কোনোদিন জিন্দা পার্ক এলাকায় কখনো আমি যাইনি। তো তখন আমি দেখলাম যে আরে এটা কি আশ্চর্যজনক কথা
যেখানে আমি কোনোদিন যাইনি, সেই একটা হলে ওই মামলার এজাহারে আমার কোনো নাম নেই, সেই মামলায় আমাকে শোন অ্যাশ দেখানো হলো। এরপরে কাশিমপুর থেকে আমাকে নারায়ণগঞ্জে চালানে পাঠানো হলো। এরপরে আরো অনেক লম্বা সময়, প্রায় 7 মাস এরপরে মামলা চালানোর মতো কোনো টাকা পয়সা আমার পরিবারের কাছে ছিল না, কারণ এর পূর্বেই প্রায় 5-6 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে প্রায় 16 মাসে আমার মামলার কাগজ এবং বিভিন্ন কাজের পিছনে। তো এই যে অবস্থা, তো এরপরে প্রায় 33 মাস এভাবে জেল খাটার পরে এরপরে দ্বিতীয় মামলাতে আমি জামিন পাই। এরপরেও আমার প্রায় 17,000 টাকা জেল গেটে আমার দেয়া লেগেছে, এজন্য যে আমি যদি এই টাকাটা না দিই তখন তারা গোয়েন্দা সংস্থাকে রিপোর্ট দিবে এবং গোয়েন্দারা তখন আবার আমাকে ধরে নিয়ে যাবে, আবারও মামলা দিবে। এই জন্য তখন আমার পরিবার থেকে, আমার থেকে পিসি থেকে, সেখান থেকে প্রায় 17,000 টাকা দিয়ে তখন আমার সেখান থেকে আসতে হয়েছিল। তো এটাও আল্লাহ আমাকে সহজ করে দিয়েছেন যে আমি আসতে পেরেছি। এমন অনেকের ঘটনা হয়েছে যাদেরকে একাধিকবার জেল গেট থেকে নিয়ে গিয়েছে। তো এই যে একটা আইন এবং আদালতের যে বিষয়গুলোতে এই ক্ষেত্রে যে বৈষম্যটা আমাদের দেশে এখনো হচ্ছে, আমরা আশা করব যে আমাদের সরকার এবং এই বিষয়গুলোতে যারা এই বৈষম্যগুলো দূর করবেন। আসিফ নজরুল স্যার, কানে যদি এই কথা যদি ঢুকে তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা নিয়েন। হ্যাঁ, ব্যবস্থা না নিলে এই 4-5 হাজার পরিবারের ওইদিকে বিডিআর আটকায় রাখছেন আপনারা, সব মিলাই কিন্তু গ্যাঞ্জাম লাগাই দেওয়া হবে। সো আমরা সরকারকে সহায়তা করতে চাই, সরকারের পাশে থাকতে চাই 6 মাস পরে। এবং গোয়েন্দা সংস্থার যেসব ইন্ডিয়ান পয়দা, এই ভারতীয় পয়দা গোয়েন্দা সংস্থার যারা আছেন তাদেরকে বলবো ভালো হয়ে যান, জেল গেটে যায় ওগুলি না কইরা। আলেম টালেম আছে তো এই জন্য সব কথা বলতে পারছি না আজকে, আলেমদের সম্মান দিয়ে কথা বলতে হচ্ছে। খুব ভালো হয়ে যান, আমরা তো এগুলো নিয়ে কাজ করছি। এক একটা জামিনের জন্য আলাদা আলাদা ভাবে এর কাছে যাইতে হচ্ছে, ওর কাছে যাইতে হচ্ছে, এই করতে হচ্ছে, ওই করতে হচ্ছে। কেন করা লাগবে? এটা আপনাদের কাজ না? আর সমন্বয়ক, আপনারা কি বাড়ির থেকে লোকজন নিয়ে দেশ স্বাধীন করে ফেলছেন? আপনাদের পাশে আলেমরা ছিল না? এই দেশের মানুষ ছিল না? আজ পর্যন্ত কারোর শুনি নাই যে কোথাও গিয়ে কোনো সমন্বয়ক গিয়ে কোনো আলেমের পাশে দাঁড়াইছেন। কারণ কি? এদেরকে মানুষ মনে হয় না? আমরা এরপরে যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে হয় তাইলে দেশের পরিস্থিতি কি হবে সেটা নিয়ে চিন্তা করার দরকার না। আপনাদের খালি আপনারা লুটপাট করে খাবেন, আর যারা এতদিন শেখ হাসিনার সময় যেই মানুষজন কিনা এই শেখ হাসিনার বিরুদ্ধে কথাবার্তা বলেছে, বলার কারণে জেলখানায় গিয়েছে, আপনাদের এখানে উপদেষ্টা পরিষদের 2 জন দেখান, খালি ছাত্রদের 2 জন বাদ দিয়ে অন্য 2 জন দেখান যারা কিনা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছে। কেউ বলে নাই তো, কারোর কোনো অবদান নাই, বড় বড় পদে বসাচ্ছে, কারোর কোনোদিন চিনিও না। এখন আপনি তাদেরকে ভালো ভালো জায়গায় নিয়ে বড় বড় পদ দিয়ে বসাচ্ছেন। কথা তো বলেছে এই জেলখানায় যারা ছিল তারা কথা বলেছে, এই জন্যই তারা জেলে গিয়েছে। তো তাদেরকে ছাড়াবেন না? যদি না হয় এই মানুষগুলির জন্যই শেখ হাসিনা ক্ষমতা থেকে গেছে। অতএব এই মানুষের রক্তের উপর দাঁড়ায়, এই মানুষের এই বিশাল কষ্ট, 10 বছর 15 বছর 16 বছর এই যে জেলখানার জীবন, এদের সাথে তামাশা করে আপনারা লুটপাট করার জন্য দেশ চালাবেন আর করবেন, এটা হইতে দেওয়া যাবে না। গ্যাঞ্জাম লাগাই দেব কিন্তু। সো ফার্দার যেন আমাদের এই সাবজেক্ট নিয়ে আর কথা বলতে না হয়। আপনাদের যে মানুষগুলো আমার সামনে আছেন আপনাদেরকে বলি, এই যে আপনারা আমার চ্যানেলে আছেন না, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, এটা আমার জন্য বিশাল সমস্যা। এই আপনাদের আর ইসলামের পক্ষে কথা বলার জন্য আমারে নিয়ে এইখানে এমন কোনো বাজে অভিযোগ নাই আমার বিরুদ্ধে করা হয় নাই। আমাকে পুলিশ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে এইসব বিষয় নিয়ে, আমার এদের সাথে কি সম্পর্ক, আমি কি করি, কোন মসজিদে যাই, অনেক কিছু গিয়েছে। তো খালি আল্লাহর উপরে ভরসা করে এই আপনাদের নিয়ে কথা বলছি। এই ভিডিও মনে করেন নিয়ে দিবে বিভিন্ন জায়গায় যে এই যে এদেরকে নিয়ে সে মিটিং করে, এই সেই। তো আল্লাহ যদি নাকি আমাকে বিপদে ফেলে আমার কেউ বাঁচাইতে পারবে না, খালি ওই বিশ্বাস থেকে এগুলা করি। এগুলো নিয়ে সারাদিন পড়ে থাকতে পারবো না। কালকে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, সেই পোস্টে খালি লিখেছিলাম যে অতি ইসলামিস্ট হয়েন না, এই যে মেয়েদেরকে ফুটবল খেলায় করতে দিয়েছে, সেখানে আমি কয়েকটা কমেন্ট পড়ছিলাম, সেখানে লিখছিল যে আমি কাফের হয়ে গিয়েছি,
মেয়েদের ফুটবল খেলার পক্ষে কথা বলে হচ্ছে আমি হচ্ছে জাহেল, আমার মতো এরকম মূর্খ, আমি কিচ্ছু বুঝি না। ভাই আপনি এত হারাম হালালের চিন্তা করছেন? বাংলাদেশের মসজিদ আর মাদ্রাসাগুলো চলে, কোনোদিন কয়টা মাদ্রাসায় খোঁজ নিয়েছেন যে ভাই হালাল টাকা দিবেন, হারাম টাকা দিয়েন না? একটা ভয়ঙ্কর এই কি বলে, মানে কি বলবো, এটা সুস্থ আসলে বলা সম্ভব না, মানে অসুস্থ একটা মানুষ এই দেশটাকে গেল 15 বছর শাসন করেছে। শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। তার মধ্যে সবচাইতে বেশি নির্মম নির্যাতন যাদের উপরে চলেছে তারা হচ্ছে এই দেশের আলেম সমাজ। সে আলেম সমাজের উপরে গেল 15 বছর যে নির্যাতন চলেছে, আমার মনে হয় আল্লাহ তাদের জেলখানার ভেতরে তাদের যেই আত্মচিৎকার, সারা রাত জেগে আল্লাহর কাছে যেই কান্না, সেই চোখের পানির বিনিময়ে হয়তো এমন অস্বাভাবিক একটা পরিস্থিতির ভেতর দিয়ে এই দেশকে যে কেউ আমার মনে হয় কল্পনাও করেনি। ইভেন আমরা নিজেরাও যখন কিনা এই কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল, এটা নিয়ে আমি নিজে স্বীকার করছি এখনো, আমি নিজে মনে করেছি যে এটা বোধহয় রয়ের বা আওয়ামী লীগের পাতানো একটা খেলা। শেখ হাসিনা চীনে যাচ্ছেন, ইন্ডিয়াতে যাচ্ছেন, এইসব সফর টফরে কি হচ্ছে, এটা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্যই এই আন্দোলনগুলো হচ্ছে। তো সেই দেশটা স্বাধীন হয়েছে, আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। কিন্তু যে আলেম সমাজের উপরে বিশাল নির্যাতন চললো গেল 15 বছর ধরে, আজকে স্বাধীনতার 6 মাস পরে আমি এই মুহূর্তে যে লাইভে এসছি, আমার সাথে বেশ কয়েকজন অতিথি আছেন, অত্যন্ত সম্মানিত অতিথি। তারা জানাবেন কারাগারের ভেতরে এখন পর্যন্ত কত হাজার মানুষ জেলখানায় আছেন, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে না, শুনানির তারিখ দেওয়া হচ্ছে না, নানান ধরনের টাল বাহানা করে তারপর তাদেরকে জেলখানায় আটকে রাখা হচ্ছে। তার সাথে নানা নির্যাতন তো আছে। এখনো পর্যন্ত সেই ছাত্রলীগের নিয়োগ দেয়া জেল সুপার থেকে শুরু করে বিভিন্ন জেলের কারারক্ষীদের মধ্যে অনেকে আছেন কৃত্রিমভাবে এই কারাগারে বন্দী, এদের উপরে নানান ধরনের নির্যাতন তারা চালিয়ে যাচ্ছেন। তো আমরা ওনাদের কাছ থেকে শুনবো এবং সরকারের কাছে অনুরোধ থাকবে যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি, এই বিষয়টা নিয়ে যেন আমাদের পরবর্তীতে আর কখনোই কথা বলতে না হয়। কারণ এদেশের আলেম সমাজ যদি মাঠে নামে তাদের আলেমদেরকে মুক্তি করার জন্য, এটা দিয়ে বহির্বিশ্ব আপনাদেরকে একটা অতি ইসলামিস্ট কালার দেওয়ার চেষ্টা করবে। বহির্বিশ্বে আওয়ামী লীগ সবসময় যেটা করে, এখনো পর্যন্ত আপনারা দেখেছেন যে সজীব ওয়াজেদ জয় সহ আওয়ামী লীগের যেসব ফেসবুক পেজগুলো আছে, তারা নানানভাবে নাটক সাজিয়ে পৃথিবীর কাছে বোঝানোর চেষ্টা করে যে এই দেশে নারীদের কোনো অধিকার নাই, এই দেশ পুরো তালেবানি একটা রাষ্ট্র হয়ে গিয়েছে, নানান ধরনের কথাবার্তা আপনারা এগুলো শুনেছেন। তো সেই সুযোগ আমরা কাউকে দিতে চাই না, কিন্তু সরকার যদি তাদেরকে বাধ্য করে, আমার মনে হয় তারা মাঠে নামতে বাধ্য হবে। কারণ 6 মাস একটা সময়ের, এই সরকারের সময় লাগার কথা না এই আলেমদেরকে বের করার জন্য। আমার মনে হয় এটার খুব দ্রুত কিভাবে করা যায় সেটার জন্য এই সরকার সিদ্ধান্ত নেবেন। আমরা আলোচনায় যাচ্ছি। আলোচনায় প্রথমেই আমাদের খুব সদ্য একজন আলেম বের হয়েছেন, আমরা তাকে দিয়েই শুরু করি। আমাদের পুরো আলোচনায় উপস্থিত আছেন অ্যাডভোকেট মোস্তফা নূর ভাই, যিনি বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার সোসাইটির ভাইস চেয়ারম্যান। আছেন মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ, যিনি 2 বছর জেল খেটে এই 2-3 দিন আগে যিনি বের হয়েছেন। আমার 32 নম্বরে যেদিন ভাঙচুর হয় সেদিনই এটা নিয়ে ওনাকে নিয়ে আসার কথা ছিল লাইভে। তো আমরা ওই ঘটনাটার কারণেই এই 3 দিন পিছিয়ে আজকে লাইভটা করছি। এছাড়া আমার সাথে আছেন জনাব মাওলানা জিহাদুল ইসলাম, দারুল উলুম মহিতুল ইসলাম মাদ্রাসার যিনি মহাপরিচালক। যাই হোক, সরি, মহিউল ইসলাম। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা যে আপনারা আমাকে সময় দিতে সম্মত হয়েছেন। প্রথমেই যেভাবে বলছিলাম যে আমাদের মহিবুল্লাহ ভাইয়ের কাছে শুনে আসবো। মহিবুল্লাহ ভাই, আপনার এই যে বের হতে 6 মাস সময় লাগলো, এখানে সবচাইতে প্রতিবন্ধকতা তৈরি করেছিল কারা?
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহ, আহ, আমাদের সম্মানিত এবং প্রাণপ্রিয় শুধু আমার বা আমাদের নয়, বাংলাদেশের প্রায় সকল সাধারণ জনগণের শুধুমাত্র